সবাইকে স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, ক্যান্সার নির্ণয়ে আল্ট্রাসোনোগ্রামের ভূমিকা, এই শিরোনামে আমরা আজকে আলোচনা করব এবং একজন স্বনামধন্য সোনোলজিস্ট অর্থাৎ আল্ট্রাসোনোগ্রাম বিশেষজ্ঞ, যিনি ল্যাবেইট ক্যান্সার হাসপাতালের কনসালটেন্ট, আমাদের সাথে আলোচনায় রয়েছে। আমি আপনাদের সাথে পরিচয় করে দিচ্ছি, ডাক্তার মমতাজ রহমান। সুপ্রিয় দর্শক, আল্ট্রাসোনোগ্রাম শব্দটি, যন্ত্রটি আমরা অধিকাংশ মানুষই জানি। বাংলাদেশে সম্ভবত খুব কম পরিবার পাওয়া যাবে যে পরিবারের কারো না কারো জীবনে একবারের জন্য আল্ট্রাসোনোগ্রাম নামের এই পরীক্ষাটি করতে হয়নি। তো এর নানা ভূমিকা রয়েছে। বিশেষ করে ক্যান্সার নির্ণয়ে আল্ট্রাসোনোগ্রাম অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমরা এই বিষয়টি নিয়ে কথা বলবো এবং সুপ্রিয় দর্শক, আমাদের এই আলোচনায় আপনারাও কিন্তু যুক্ত থাকতে পারেন। পর্দায় দেখানো নম্বরে টেলিফোন করে নেক্সাস টেলিভিশন হেলথের লাইভ ফেসবুকের লাইভে গিয়ে অথবা জুম আইডিতে যুক্ত হয়ে আপনি আল্ট্রাসোনোগ্রামের সংক্রান্ত, ক্যান্সার নির্ণয় সংক্রান্ত আল্ট্রাসোনোগ্রাম দিয়ে এই জাতীয় বিষয়ে যে কোনো প্রশ্ন করতে পারেন, সমস্যা তুলে ধরতে পারেন। ডক্টর রহমান তিনি সানন্দে আপনাদের প্রশ্নের জবাব দেবেন এবং সমস্যা সমাধানের পথ দেখাবেন। সুপ্রিয় দর্শক, এই প্রসঙ্গে এটাও বলে রাখছি, ডক্টর রহমান তার পড়াশোনার একটি বড় অংশ দেশের বাইরে কাটিয়েছেন। অতএব দেশ এবং বিদেশের যৌথ অভিজ্ঞতা থেকেই তিনি আপনাদের সমস্যা সমাধানের পথ দেখাবেন। কেমন আছেন ডক্টর রহমান? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। ভালো আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমাদের প্রথম বলুন, আল্ট্রাসোনোগ্রাম বলতে আমরা কি বুঝি? এই জিনিসটুকু বলার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আসলে আল্ট্রাসোনোগ্রাম এর কথাটা হচ্ছে আমরা শব্দ ব্যবহার করে রোগ নির্ণয়ের পদ্ধতিকে বলা হচ্ছে আল্ট্রাসোনোগ্রাফি। এটা কিভাবে শব্দটাকে ব্যবহার করেন? আসলে আমরা খুবই অবাক হই যে হাই ফ্রিকোয়েন্সি, মানে শব্দের ফ্রিকোয়েন্সি অনেক বেশি, সেটাকে ব্যবহার করে আমরা স্পেশাল যন্ত্রের মাধ্যমে বিভিন্ন জটিল পদগুলো পার হয়ে তারপর হচ্ছে শব্দটাকে আমাদের শরীরের ভেতরে প্রবেশ করানো হয় এবং সেখান থেকে আবার ব্যাক করে শব্দটা ফিরে আসে। সুতরাং শরীরের মধ্যে ঢুকে আবার ফিরে আসে। তো সেই যে ফিরে আসলো, এটা হচ্ছে গিয়ে আবার মেশিন একটা প্রসেস করে, মানে আল্ট্রাসাউন্ড মেশিনটাই একটা খুব জটিল মেশিন। তো ওটা প্রসেস করার মাধ্যমে হচ্ছে একটা পিকচার মনিটরে আমরা দেখতে পাই। এটাও একটা ছবি। তো আচ্ছা, এটা অনেকটা বাদুড়ের কৌশলের মতো। বাদুড় যখন রাতে চলাফেরা করে, সে একটা শব্দ ছুড়ে দেয়। সেই শব্দটা বাধা পেয়ে ফেরত আসলে সে অনুভব করে এবং অনুভব করে সামনে কি ধরনের জিনিসপত্র, গাছটা বা কোন কি রয়েছে সেটা বুঝতে পারে। ঠিক এই কৌশল এই ধরনেরই, কারণ ও যে সাউন্ডটা সে মানে বাদুড়ের কথা বলছেন, তো সেই সাউন্ডটাও কিন্তু আল্ট্রাসাউন্ডের মতোই এরকম হাই ফ্রিকোয়েন্সি। তো এই কারণের জন্যই হচ্ছে মানে সাউন্ড শরীরের মধ্যে পাস হয় এবং আমাদের শরীরে ধরেন অনেকগুলো পর্দা আছে, মাংসপেশি আছে, বিভিন্ন ধরনের ভিতরে অঙ্গ প্রত্যঙ্গ সবকিছু আছে, রক্তনালী আছে, তারপরে আমাদের মানে বোনস মানে হাড্ডি আছে। তো সব কিছু দিয়ে আমাদের শরীরটা তৈরি, মানব দেহটা তৈরি। তো সাউন্ডটা যখন পাস করে তখন প্রত্যেকটা লেয়ারের সঙ্গে সাউন্ডের একটা ইন্টারাকশন হয়, মানে তার মানে হচ্ছে বাধাপ্রাপ্ত হয়। তো বিভিন্ন লেভেলে গিয়ে বাধাপ্রাপ্ত হয়ে ওই জিনিসগুলো আবার মনিটরে অর্থাৎ মেশিনে গিয়ে পৌঁছায়। মেশিনে পৌঁছানোর পরে ওই মেশিন একটা জটিল পদ্ধতিকে একটা সহজ উপায়, একটা সুন্দর ছবি তৈরি করে। তো ওই ছবিটাই শুধু আমরা দেখতে পাই। ধন্যবাদ। আচ্ছা, আপনারা ক্যান্সার নির্ণয়ের তো আল্ট্রাসোনোগ্রাম ব্যবহার করেন, এর বাইরে আর কি কি কাজে আল্ট্রাসোনোগ্রামের ব্যবহার রয়েছে? আসলে আল্ট্রাসোনোগ্রামের ব্যবহারটা হচ্ছে বিশাল। আমি বলবো যে বর্তমান চিকিৎসা জগতে আল্ট্রাসোনোগ্রাফির ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধুমাত্র রোগ নির্ণয়ের জন্য নয়, চিকিৎসার বেলায়, অপারেশনের বেলায়, এবং আমরা যখন বলি যে এটা আমাদের টিউমার ক্যান্সার কিনা সেটা দেখার জন্য এবং যে বায়োপসিটা করা হয়
কোর বায়োপসি যেটাকে বলা হচ্ছে সেটা দেখার জন্য কিন্তু আলট্রাসোনোগ্রাফি গাইডেড যে প্রসিডিউরসগুলো সেগুলো কিন্তু করা হয়। ইভেন আলট্রাসোনোগ্রাফি যে সাউন্ডটা এটা দিয়েও কিন্তু ট্রিটমেন্টের ব্যবস্থাও আছে। আচ্ছা, তাহলে একটা বিষয় আমাদের বলুন, আমরা জানি পেটের আলট্রাসোনোগ্রাম করা হয়, বুকের কি কখনো আলট্রাসোনোগ্রাম করা হয়? আসলে বুকের আলট্রাসোনোগ্রাম করা হয়, তবে সবচেয়ে বড় বাধাটা আলট্রাসাউন্ডের হচ্ছে গিয়ে বোনস এবং বাতাস, মানে এয়ার এবং বোনস, এই দুইটা জিনিস হচ্ছে যে, এবং হাড্ডি এবং বায়ু যেটা আর কি আমাকে বলি, তো এই দুইটা জিনিস হচ্ছে যে আমাদের সাউন্ড পাস করতে খুবই ডিস্টার্ব করে। তো যার কারণে আমরা আসলে আমাদের চেস্ট আলট্রাসোনোগ্রাম করা হয়, কিন্তু খুব অল্প পরিমাণে আমরা ইনফরমেশন দিতে পারি, যতটুকু না আমরা পেটে আলট্রাসাউন্ড করতে গিয়ে দিতে পারি। আচ্ছা, যেমন ধরুন চোখ, জি, চোখের কি আলট্রাসোনোগ্রাম করা? চোখের আলট্রাসোনোগ্রাম করা সম্ভব। কি রকম সেটি? চোখের আলট্রাসোনোগ্রাম করার জন্য সেরকম হাই ফ্রিকোয়েন্সি ট্রান্সডিউসার মানে প্রোবটা ব্যবহার করা হয়, এবং সেটা হচ্ছে যে অ্যান্টিরিয়র চেম্বার, পোস্টেরিয়র চেম্বার এগুলো দেখা যায়। এবং আলট্রাসোনোগ্রাফির যে মানে আমরা হাই ফ্রিকোয়েন্সি ব্যবহার করি সেটা 2 মেগাহার্টজ থেকে আপনার 33 পর্যন্ত মেগাহার্টজ পর্যন্ত ব্যবহার করা হয়। ইভেন স্কিনেরও আলট্রাসাউন্ড করা যায়, ত্বকের আলট্রাসাউন্ড করা যায়। এরকম প্রোব বের হয়েছে। হাত বা পা, থাই মানে উরু বা বাহু, এগুলোরও কি আলট্রাসাউন্ড করা যায়। এই মাংসপেশি, স্কিন থেকে শুরু করে মাংসপেশি এবং রক্তনালী, এগুলোর জন্য এই যে যত উপরের অর্গানগুলো আমরা আলট্রাসাউন্ড করব তত ফ্রিকোয়েন্সি বেশি লাগে। যত ডিপের অর্গানগুলো আলট্রাসাউন্ড করব, অথবা ধরেন যদি একটা মানে পাতলা শুকনা পাতলা বা একজন মানুষ যদি আলট্রাসোনোগ্রাম করা হয়, তার ফ্রিকোয়েন্সিটা খুব বেশি কম ফ্রিকোয়েন্সিতে হবে না আর কি। ধরেন হাই ফ্রিকোয়েন্সি ট্রান্সডিউসার ব্যবহার করি, যেরকম বাচ্চাদের বেলায় আমরা 5 মেগাহার্টজ ট্রান্সডিউসার প্রবটা ব্যবহার করি, যেটা দিয়ে আলট্রাসাউন্ড করা হয়। আর আমরা যারা একটু অ্যাডাল্ট তাদের জন্য 3.5, বিশেষ করে বাংলাদেশের পরিবেশে যে স্বাস্থ্য মানুষের, তো আমি যখন সৌদি আরবে কাজ করি তখন আমি এত হেলদি পেশেন্টকে পেয়েছি, তো তাদের জন্য 2 মেগাহার্টজ ট্রান্সডিউসার, কারণ তাদের শরীরটা অনেক বাল্কি এবং অনেক ফ্যাট ডিপোজিশন আছে, তো সেজন্য হচ্ছে ওই ভাগ করে নেওয়া হচ্ছে। যে একটা প্রোব দিয়ে কিন্তু সব আলট্রাসোনোগ্রাম করা সম্ভব নয়, এজন্য অনেকগুলো প্রোব দরকার। রাশিয়াতে ছিলেন, সোভিয়েত ইউনিয়ন পরে তো রাশিয়া, সেখানের মানুষ তো মানে মাশাআল্লাহ 140 কেজি 150 কেজি, তাদের আলট্রাসোনোগ্রামের ক্ষেত্রে কি করেন আপনারা? আসলে অ্যাবডোমিনাল আলট্রাসাউন্ড করতে গেলে বললাম যে যারা হেলদি এবং বাল্কি বডি তাদের জন্য 2 মেগাহার্টজ ট্রান্সডিউসার ব্যবহার করা হয়। মানে যতটা হেলথ বেশি থাকে তত হচ্ছে কি ট্রান্সডিউসার ফ্রিকোয়েন্সিটা তখন তত কমে যায়। আর যতটা হেলথ মানে থাকে কম হেলদি যারা আর কি বাচ্চারা বা ওই রকম টাইপের আর কি লিন অ্যান্ড থিন, যেরকম স্লিম ফিট বডি যাদের, তাদের জন্য হচ্ছে গিয়ে তখন 5 মেগাহার্টজ 5.5 মেগাহার্টজ ট্রান্সডিউসার। বাংলাদেশি পরিবেশে অ্যাজ এ হোল আসলে এত আমরা যে দেশে বসবাস করি এত ট্রান্সডিউসার কেনাও সম্ভব না, আর ব্যবহার করাটাও তো আসলে পসিবল না। তো সেই ক্ষেত্রে 3.5 মেগাহার্টজ ট্রান্সডিউসার দিয়ে আমরা মোটামুটি সুন্দরভাবে কাজগুলো করতে পারি। জি। আচ্ছা, ক্যান্সার নির্ণয়ের ক্ষেত্রে আলট্রাসোনোগ্রাম আপনাদের কোন কোন ক্ষেত্রে ব্যবহার করে? আসলে আমি বলবো যে শরীরের যে অঙ্গ প্রত্যঙ্গগুলো দেখা যায় আলট্রাসাউন্ডের মাধ্যমে, সেই অঙ্গ প্রত্যঙ্গগুলোর ক্যান্সার হলে তো অবশ্যই সেই অঙ্গ প্রত্যঙ্গগুলো দেখা যায় এবং নির্ণয় করা সম্ভব। আমি প্রথমেই আপনাদেরকে বলেছি যে সাউন্ড হচ্ছে একটা শব্দ, এবং হাই ফ্রিকোয়েন্সি সাউন্ড ব্যবহার করে আমরা উচ্চ মাত্রার সাউন্ড ব্যবহার করে হচ্ছে গিয়ে মেশিনের মাধ্যমে বিভিন্ন প্রক্রিয়া করে তারপরে হচ্ছে আমরা একটা ছবি মনিটরে দেখতে পাই। আসলে যখন একটা টিউমার বা ক্যান্সার হয় তখন কি হয় যে টিস্যুগুলো আমরা একরকম মানে কোষগুলোকে আমরা একরকম দেখি না, একই লেভেলের দেখি। তো সেখানে যদি কোথাও এলোমেলো কোষের গ্রোথ হলো, আসলে ক্যান্সার যেটা বোঝায় সেটা হচ্ছে যে আপনার অনিয়ন্ত্রিত কোষের যে বৃদ্ধিটা হয়, আমরা বাংলায় বলছি তাই না, অ্যাবনর্মাল গ্রোথ যেটা বলি, ইংলিশে বলছি। তো যে জিনিসগুলো ঘটে সেই জিনিসগুলো কিন্তু খুব দ্রুতই ঘটে, এবং সেখানে রক্তনালী অর্থাৎ ব্লাড ভেসেল তাদেরকে মানে পুষ্টি দেওয়ার জন্য প্রচুর পরিমাণ ব্লাড ভেসেল তৈরি হয়, এবং দেখা যাচ্ছে কি যে আপনার রক্তবাহী নালী বেশি হয় এবং তাদের নিউট্রিশনটা বেশি থাকে, অর্থাৎ তারা খাদ্য বেশি পায় এবং তাড়াতাড়ি বড় হয়ে যায়। তো এই যে জিনিসগুলো কিন্তু শরীরের যে অর্গানগুলো আমরা দেখতে পাই সবগুলোতেই কিন্তু একই ঘটনা ঘটে।
আচ্ছা। তো সেজন্য হচ্ছে যে ধরেন আমরা যদি পেটের আল্ট্রাসোনোগ্রাম করি, তার মানে হচ্ছে যে আমাদের যকৃত বা লিভার যেটাকে বলি, তো লিভারের মধ্যে যদি কোনো টিউমার হয়, সেটা যদি দেখা গেলো 6 মাস অর্থাৎ 6 মাস 1 বছর ধরে সে একই রকম রয়ে গেছে, কোনো চেঞ্জ হচ্ছে না, তাহলে আমরা হয়তো মনে করতে পারি যে না, এটা আসলে মানে সাধারণত বন্ধু টিউমার। আসলে টিউমার বলতে তো আমরা খারাপই, হ্যাঁ অক্ষতিকর, সেটা মানুষের বলি। আর যে জিনিসগুলো দেখা যাচ্ছে না অল্প, আপনি 2-4-6 মাসের মধ্যে খুব দ্রুত গতিতে বেড়ে চললো, এবং দেখা গেলো যে লিভারের যে অনেকগুলো লোব থাকে, আমরা বলি যে রাইট লোব, লেফট লোব, ডান লোব, বাম অংশগুলো, বাম অংশ, আরও এক্সট্রা যে অংশগুলো থাকে, বড় একটা অংশ জুড়েই হয়তো এরকম একটা বড় টিউমার দেখা গেল, এবং সেই টিউমারের আকার, আকৃতি, গঠন এবং রক্ত চলাচল, এই সব কিছুই কিন্তু আল্ট্রাসোনোগ্রাফির মাধ্যমে দেখা সম্ভব। তো আসলে আল্ট্রাসোনোগ্রাফি যেটা, সেটাকে আমরা শুধু একটা পিকচার দেখি, একটা ছবি দেখি, সেই ছবির মাধ্যমে আমরা বেশ কিছু ইনফরমেশন দিয়ে আমরা বলতে পারি যে এটা ক্যান্সারের পর্যায়ে যাচ্ছে, বা এটা একটা মানে ভালনারেবল কন্ডিশন। সুতরাং এতটুকু পর্যন্ত সম্ভব। ইভেন 90% ক্ষেত্রেও কিন্তু আমরা চিন্তা করতে পারি, আমরা ডক্টরসদেরকে হেল্প করতে পারি, যারা অনকোলজিস্ট ডক্টরস আছেন। কিন্তু বাকি যে 10%, ওই 10% হচ্ছে যে কোষ নিয়ে, অর্থাৎ ওইখান থেকে বায়োপসির মাধ্যমে কোষ নিয়ে পরীক্ষা করে তখন 100% কনফার্ম হবে। তার মানে আল্ট্রাসোনোগ্রাম করে আমরা কোনো একটি টিউমার ক্ষতিকর না অক্ষতিকর প্রায় 90% বুঝতে পারি। আচ্ছা, ধরুন গলার এখানে থাইরয়েড যে গ্ল্যান্ডটি, এটিরও আপনার আল্ট্রাসোনোগ্রাম হয়, এটির ক্যান্সারও কি বোঝা যায়? হ্যাঁ হ্যাঁ, এই থাইরয়েড যেহেতু আমাদের আসলে শরীরের ওপরেই ভাগে থাকে, তো সেজন্য আমাদের হাই ফ্রিকোয়েন্সি মানে অত্যন্ত মানে বেশি ফ্রিকোয়েন্সির প্রোবটা মানে ট্রান্সডুসার বলা হয়, মানে এটাকে ব্যবহার করা হয় থাইরয়েড দেখার জন্য। তো আমরা তো নর্মাল থাইরয়েডটা দেখি, কিন্তু তার মধ্যে যদি কোনো গ্রোথ থেকে থাকে তাহলেও কিন্তু সেটা দেখা সম্ভব, এবং সেটার জন্য আমরা দেখি যে তার মানে সাইজটা কতটুকু, তার আকার আকৃতি কেমন, আসলে এবড়ো থেবড়ো কিনা। বাংলায় বলতে আমার হয়তো একটু কষ্ট হচ্ছে, তারপরে আমি বলবো যে আপনার সেটার অন্য কোনো অর্গানের সঙ্গে সে জড়িয়ে গেল কিনা, এই গ্রোথটা কি থাইরয়েড মানে আমরা যেটা বলছি যে আমাদের এই থাইরয়েড গ্রন্থিটা থেকে বাইরের দিকে চলে আসলো কিনা, বা একটা লোব থেকে আরেকটা লোবে গেল কিনা। তো এরকম কিন্তু আমরা অনেক পেশেন্ট পাই, যেরকম হচ্ছে যে বোঝাই যায় না যে এটা থাইরয়েড গ্ল্যান্ড, পুরাটাই টিউমার হয়ে জুড়ে আছে। তার সাথে সাথে আমাদের যে গলার যে লিম্ফ নোডগুলো থাকে, আমাদের নেক চেইনে যে লসিকা গ্রন্থিগুলো থাকে, তো সেই লিম্ফ নোডসগুলো কিন্তু বড় হয়। আসলে ক্যান্সার বা সেলগুলো এটা এত ক্ষতিকর যে এটা খুব দ্রুত সময়ের মধ্যেই রক্তনালীতে প্রবেশ করে এবং শরীরের যে কোনো অঙ্গ প্রত্যঙ্গে গিয়ে তারা বাসা বাঁধতে পারে। আচ্ছা, আপনি একটু আগে বলছিলেন বাংলায় বলতে আপনার কষ্ট হচ্ছে, আপনি তো আসলে 4টা ভাষা জানেন, বাংলা, ইংরেজি, রাশিয়ান এবং আরবি, তাই তো? তো আপনি যখন রাশিয়ান ভাষায় এই কথাগুলো বলেন তখন আপনি কেমন স্বাচ্ছন্দ্য বোধ করেন? আসলে আমি বলবো যে বাংলার পরে ইংলিশ এবং রাশিয়ান দুটোই আমার কাছে সমান। মানে আমি আসলে মানে কন্টিনিউয়াসলি কথা বলি এবং আমি ট্রান্সলেট করি রাশিয়ান ভাষাতেই অনেক। এবং আমরা জানি তো যে আপনি রাশিয়ান ভাষার যে বিখ্যাত কবিতার অনেকগুলোই আপনি অনুবাদ করেছেন, বাংলা একাডেমি সহ নানা জায়গায় সেগুলো পাঠ করেছেন, আপনার বই, কবিতার বইও বোধহয় বাজারে আছে। তো সেই বইটা কি রাশিয়ান কবিতার অনুবাদ? সেই বইতে বেশ কিছু রাশিয়ান বিখ্যাত কবি আলেকজান্ডার পুশকিনের নাম আপনারা শুনেছেন, তো ওখান কবিতা পুশকিনের কিছু কবিতার অনুবাদ আমি করেছি, এবং পরবর্তীতে আমি আসলে শুধু পুশকিনকে নিয়ে একটা আলাদা কবিতার বই মানে অনূদিত কবিতার বই আমি সেটা নিয়ে কাজ করছি। পুশকিন দ্বন্দ্বযুদ্ধে বোধহয় মারা গিয়েছিলেন, তাই না? পুশকিনকে আসলে মানে ওনাকে মেরে ফেলা হয়েছে মানে দ্বন্দ্বযুদ্ধে, তো অর্থাৎ কোন একটা বিষয় নিয়ে তাকে দ্বন্দ্বযুদ্ধে ডুয়েল আহ্বান করা হয়েছিল, তিনি হেরে যান। হ্যাঁ, ওইটা ছিল পারিবারিক একটা বিষয় নিয়ে তখন মারা যান। আচ্ছা, আমরা আবার আল্ট্রাসাউন্ডে ফিরে আসি। তো আল্ট্রাসোনোগ্রাম আজ থেকে 15 বছর আগে যে জায়গাটায় ছিল,
তার থেকে কতটা এগিয়েছে বলে আপনি মনে করেন? আমি বলবো যে আমরা অনেক লাকি, আমাদের বাংলাদেশের মতো পরিবেশে আমরা যে মানুষকে এই ক্যান্সার সেবাটা দিতে পারছি সেটা অনেক বড় একটা অংশ আলট্রাসোনোগ্রাম দ্বারাই সম্ভব হচ্ছে। এবং সত্যি আমরা আমাদের বাংলাদেশের পরিবেশে আমি বলবো যে আমি ল্যাবেড ক্যান্সার হসপিটালের কনসালটেন্ট, আমি নিজেই অনেক হ্যাপি যে আমরা এত উন্নত মেশিন নিয়ে এসেছি যে মেশিনগুলো দ্বারা আসলে আলট্রাসোনোগ্রাম পাশাপাশি হচ্ছে যে ইন্ট্রা অপারেটিভ মানে অপারেশনের সময় যদি আলট্রাসোনোগ্রাম করার দরকার হয় সেটা করা যাচ্ছে। এবং আলট্রাসোনোগ্রাম গাইডের যে প্রসিডিউরসগুলো, অর্থাৎ যদি পেটের থেকে কোনো পানি বের করতে হয়, টিউমার থেকে কোষ নিতে হয়, তো এই সমস্ত কিছুই কিন্তু সম্ভব হচ্ছে। আমাদের বাংলাদেশ এখন আর পিছিয়ে নেই, সুতরাং আমরা বাইরের দেশে কেন যাব, আমরা আমাদের দেশেই ক্যান্সারের সেবা করব। আচ্ছা, আমরা এই আলোচনাটা চালিয়ে নেব, তার আগে একটা ছোট্ট বিরতি নিচ্ছি। সুপ্রিয় দর্শক, থাকুন আমাদের সাথে, একটা ছোট্ট বিরতি নিচ্ছি, দ্রুতই ফিরে আসব। সঙ্গে থাকার জন্য অনেক অনেক অভিনন্দন। সুপ্রিয় দর্শক, আমরা কথা বলছি ক্যান্সার নির্ণয়ে আলট্রাসোনোগ্রামের ভূমিকা এই বিষয়ে, এবং ডাক্তার মমতাজুর রহমান আমাদের সাথে রয়েছেন বিশেষজ্ঞ হিসেবে। এবং সুপ্রিয় দর্শক, আপনারাও কিন্তু যুক্ত থাকতে পারেন পর্দায় দেখানো নম্বরে টেলিফোন করে। ডক্টর রহমান, যেমনটি আমরা বিরতির আগেই কথা বলছিলাম, আলট্রাসোনোগ্রাম দিয়ে আমরা ক্যান্সারের প্রায় 90% নির্ণয় করতে পারি। তো পেটের অনেক ধরনের ক্যান্সার হয়, তো কোন ক্যান্সারটি একদম শুরুতেই আমরা আলট্রাসোনোগ্রাম দ্বারা প্রায় চিহ্নিত করতে পারি? শরীরের যে বড় অঙ্গ, লিভার, যকৃত, তো এত বড় একটা অঙ্গের মধ্যে যদি কোনো একটা কিছু গ্রোথ দেখা যায় তো সেটা কিন্তু খুব সহজেই দেখা সম্ভব। তো তখনই কিন্তু সেটাকে ডিটেক্ট করা সম্ভব হয়। তো যে অঙ্গ প্রত্যঙ্গগুলো আমরা খুব সহজে আলট্রাসোনোগ্রাফিতে বাধা বিপত্তি ছাড়া দেখতে পারি, সেসব অঙ্গ প্রত্যঙ্গগুলো থেকেই কিন্তু ক্যান্সারগুলো দেখা যায়। তার প্রথমেই বলবো, বিশেষ করে বাংলাদেশের পরিবেশে এখন কিন্তু সেপ্টেম্বর মাস, তো এই পুরো সেপ্টেম্বর মাস জুড়েই কিন্তু সার্ভাইকাল ক্যান্সার নিয়েই আমাদের সমস্ত অনকোলজিস্টরা তৎপর এবং সবাইকে। সার্ভাইকাল ক্যান্সার বিষয়টা কি? স্যার, জরায়ুর মুখের ক্যান্সার। আচ্ছা। এবং এই জরায়ুর মুখের ক্যান্সারটা আসলে বাংলাদেশের পরিবেশে এমন একটা পর্যায়ে, যেরকম থাকে না যে প্রত্যেক 100 জনের মধ্যে 12 জন, ব্রেস্ট ক্যান্সার প্রত্যেক 100 জনের মধ্যে 8 জন। আচ্ছা আচ্ছা। তো এটা আসলে লেটেস্ট ডাটা, যেগুলো আসলে সব ডাটা মিলিয়েই ওনারা করেছেন। আসলে যে এটার 19-20 হবে না সেটা কিন্তু নয়, বাট বাংলাদেশ এখন ক্যান্সারের যে লেভেলে আছে সেটা বলবো যে খুবই ভালনারেবল একটা কন্ডিশনে আছে। আচ্ছা, জরায়ু মুখের ক্যান্সার নির্ণয়ে আলট্রাসোনোগ্রামের ভূমিকাটা কেমন? আসলে জরায়ুর মুখের ক্যান্সার নির্ণয়ের প্রথম হচ্ছে যে জরায়ুর মুখ থেকে রস নিয়ে পরীক্ষা করে, ভায়া টেস্ট করে। তো আলট্রাসোনোগ্রাফের ভূমিকাটা একটু পরে আসে আর কি। কিরকম? কারণ হচ্ছে যে আমরা কোনো গ্রোথ না পাওয়া পর্যন্ত তখন কিন্তু আমরা বলতে পারছি না। গ্রোথটা হয় কিন্তু অলরেডি স্টেজ, যদি বললাম CIN মানে সার্ভাইকাল ইন্ট্রাএপিথেলিয়াল নিওপ্লাসিয়া, মানে ওই যে রসটা নিল ওই রসের মধ্যেই কিন্তু ক্যান্সারের সেলগুলো পাওয়া যায়। তার মানে এখানে প্রথম ভূমিকাটা হচ্ছে জরায়ুর মুখ থেকে রস নেওয়া। হ্যাঁ। যদি জরায়ুর শরীরে, মুখে না শরীরে যদি হয়, সেই ক্ষেত্রে কি আপনারা আলট্রাসোনোগ্রাম দিয়ে? হ্যাঁ, জরায়ুর শরীরে যদি হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা আলট্রাসোনোগ্রাম দিয়ে সেই টিউমারটা দেখতে পারি। আচ্ছা, ওই টিউমারটি কি ক্ষতিকর নাকি ক্যান্সার জাতীয় না, অর্থাৎ অক্ষতিকর, এটা কি বোঝা যায়? এটা অবশ্যই বোঝা যায়। আমি প্রথমেই বলেছি যে আসলে আপনি যখন একজন হ্যাপি মানুষ থাকেন তখন কিন্তু আপনার ফেস দেখেই বোঝা যায় একটা হ্যাপি ফেস। তো ক্যান্সার মানে টিউমারের একটা ফেস থাকে, সুতরাং সেই ফেসের যদি স্মুথ মার্জিন, মানে অর্থাৎ গ্রোথটা খুব আস্তে আস্তে হচ্ছে, খুব স্লোলি হচ্ছে, যেরকম যে বর্ডারটা মার্জিনটা আমাকে বলি সেটা যদি খুব স্মুথ থাকে এবং সেটা যদি ভাস্কুলারিটি অর্থাৎ রক্ত চলাচলের অতটা বেশি প্রবণতা নেই, বাইরের দিক থেকে শুধু রক্ত চলাচল হচ্ছে, তো সেই জিনিসগুলো আমরা কিছুদিন পর পর আমরা হচ্ছে গিয়ে ফলো আপে পেশেন্টদেরকে রাখি। এবং যদি দেখি যে গ্রোথটা তেমন বাড়ছে না তাহলে তো অবশ্যই বলবো যে এটা আসলে খারাপ না। বাট যদি দেখি যে এই মানে স্ট্রাকচারটা অর্থাৎ এই আকৃতিটা যদি বাড়তে থাকে এবং সেটা এবড়ো থেবড়ো বা এলোমেলো যেটাকেই বলি না কেন, এবং অন্যান্য লেয়ারের সঙ্গে, জরায়ুর বেশ কয়েকটা লেয়ার আছে তাই না, স্তর রয়েছে, সেই স্তরের সঙ্গে যদি মিলিয়ে যায় এবং জরায়ু ভেদ করেও যদি অন্য পাশের অর্গানের সঙ্গে জড়িয়ে যায় তখন কিন্তু এটা খুব খারাপ হয়। তারপর হচ্ছে রক্ত চলাচলের ব্যাপারটা, যেরকম অনেক বেশি রক্ত চলাচল হয়,
এই জিনিসগুলো দেখে তারপর হচ্ছে যে টিউমার আরও যদি শরীরের মধ্যে যে কোনো সময় যদি পানি আসে বা শ্বাসকষ্ট হয় বা অন্যান্য প্রবলেমগুলো যখন দেখা যায় তখন কিন্তু আর বসে থাকার কোনো উপায় নেই। সুতরাং এই যে তখনই আমরা ওই যে কোষ নিয়ে পরীক্ষা করে তখনই কিন্তু বুঝতে পারে যে আসলে এটা ক্যান্সার। আচ্ছা, আরেকটি বিষয় আপনি বলতেছিলেন ব্রেস্ট ক্যান্সার। জি জি। তো ব্রেস্ট বা স্তনের ক্যান্সার নির্ণয়ে আল্ট্রাসোনোগ্রামের ভূমিকা কেমন? আমি বলবো যে আমি যদি ভুল না করি তাহলে বলবো যে আল্ট্রাসোনোগ্রাম একটা বড় রোল প্লে করে। আচ্ছা, বাংলাদেশের পরিবেশে স্ক্রিনিংয়ের বেলায় আমরা প্রথমেই বলি স্ক্রিনিংয়ে চলে আসেন সবাই। 35 বছরের প্রত্যেকটা মহিলাকে আমরা আহ্বান করছি এবং মন থেকে বলছি যে আপনারা আল্ট্রাসোনোগ্রাফির জন্য প্রত্যেক বছর একটা করে আল্ট্রাসোনোগ্রাম করবেন এবং প্রত্যেক 2 বছর পর পর একটা ম্যামোগ্রাম করবেন। আচ্ছা, আল্ট্রাসোনোগ্রামে কি পাওয়া যায়? আল্ট্রাসোনোগ্রামে আমরা যখনই ব্রেস্টে আল্ট্রাসোনোগ্রাম করতে যাই তখন অবশ্যই উভয় সাইড করি এবং আন্ডার আর্মটাও অবশ্যই দেখতে হয়। তো সেই ক্ষেত্রে যে কোনো ধরনের ছোট কোনো গ্রোথও যদি থাকে তাহলে কিন্তু ছোট কোনো গুটির মতো যদি কোনো কিছু থাকে, অনেক সময় ভদ্রমহিলারা নিজেরা হাতে ফিল করেন, অনেক সময় তারা ফিল করে ডক্টরের শরণাপন্ন হন বা নিজেরাই আল্ট্রাসোনোগ্রাম করতে আসেন, তখন কিন্তু সেই জিনিসটাকে পরীক্ষা করে আমরা দেখতে পারি এবং সেই জিনিসটার কিছু ক্রাইটেরিয়া অর্থাৎ নিয়মাবলী আছে। তো কিছু কিছু আছে খারাপ দিকে যায়, সেই পয়েন্টসগুলো যদি বেশি থেকে যায় তাহলে অবশ্যই আমরা বসে থাকবো না। আমরা অবশ্যই যে অনকোলজিস্ট বা ব্রেস্ট ক্যান্সার বিশেষজ্ঞ বা ব্রেস্ট বিশেষজ্ঞ যে সার্জন থাকেন বা অনকোলজিস্ট থাকেন ওনার কাছে শরণাপন্ন হতে বলবে এবং উনি তখন ওই জায়গা থেকে কোষগুলো নিয়ে পরীক্ষা করে দেখবেন, সাথে উনি ম্যামোগ্রাফিও করবেন। আচ্ছা, এই জায়গাটা আমাকে একটু বোঝান যে অনেক রোগী আমাদের কাছে ডাক্তারকে বলে এরকম যে আমি তো ম্যামোগ্রাফি করলাম, মানে স্তনের একটি এক্সরে, সেখানে সন্দেহজনক কিছু পাওয়া গেল, এটি পাওয়ার পরে কেন আমাকে আবার আল্ট্রাসোনোগ্রাম করতে বললো? আসলে এই জায়গাগুলো সত্যি সবাইকে বুঝিয়ে বলতে হবে, কারণ হচ্ছে ম্যামোগ্রাফি এটাও একটা ছবি তুলে, কিন্তু ইনফরমেশন খুব কম পাওয়া যায়। আচ্ছা, যেরকম করে আল্ট্রাসোনোগ্রামে কিছু জিনিস আছে যেরকম ম্যামোগ্রাফিতে পাওয়া যায়, কিছু জিনিস আছে বেশিরভাগ ইনফরমেশনগুলো আল্ট্রাসোনোগ্রাফিতে পাওয়া যায়। যেরকম মাইক্রো ক্যালসিফিকেশন যেটা, তো আল্ট্রাসোনোগ্রামের বর্তমান যে মেশিনগুলো আসছে সেই মেশিনে কিন্তু এখনও মাইক্রো ক্যালসিফিকেশন ধরা সম্ভব হচ্ছে না, তো সেটা কিন্তু ম্যামোগ্রাফিতে পাওয়া সম্ভব। আচ্ছা, ক্যালসিফিকেশন থাকা মানেই কি ক্যান্সার? ক্যালসিফিকেশন থাকা মানে হচ্ছে একটা আসলেই খারাপ লক্ষণ, কারণ একটা শরীরে তো ক্যালসিফিকেশন থাকার দরকার নেই। তো সেই ক্ষেত্রে ম্যামোগ্রাফিতে আমরা ক্যালসিফিকেশনটা পাচ্ছি, বাট আল্ট্রাসোনোগ্রামে কিন্তু অনেক বেশি, দেখেন 50 থেকে 90% পর্যন্ত ইনফরমেশন আমরা পেতে পারি। এছাড়াও যদি আমরা সন্দেহ করি সেখানে কিন্তু ব্রেস্টের এমআরআইও করা সম্ভব। তবে আল্ট্রাসোনোগ্রাম হচ্ছে নন হ্যাজার্ডিয়াস, মানে কোনো রকম কোনো ঝঞ্ঝাট ছাড়া, অর্থাৎ এক্সরেতে যেরকম ম্যামোগ্রাম করলেন সেখানে খুব সামান্য পরিমাণ 10 ভাগের 1 ভাগ, চেস্ট এক্সরে করলে যেরকম আমাদের রেটা শরীরে যায়, মানে রেডিয়েশনটা বিকিরণের যে ঝুঁকিটা থাকে, ম্যামোগ্রাম করলে তার 10 ভাগের 1 ভাগ ঝুঁকি কম থাকে। তারপরেও কিন্তু ম্যামোগ্রাম আমরা বলছি 2 বছর পর পর করার জন্য, তার মানে কিছু তো রেডিয়েশন যাচ্ছে। কিন্তু আল্ট্রাসোনোগ্রাফি এমন একটা জিনিস আপনার কোনো সন্দেহ ছাড়া আপনি একবারের জায়গায় 10 বার আল্ট্রাসাউন্ড করবেন, শরীরের কোনো ক্ষতি হবে না এবং খুবই আপনার হাতের কাছে, আপনি যখনই চাইতেছেন তখনই করতে পারছেন, যখন ডক্টর চাচ্ছেন। আর ক্যান্সার যদি আমরা সত্যি জেনে থাকি তাহলে কিন্তু বারবার করে আল্ট্রাসাউন্ড করতে হবে। আরেকটা ব্যাপার, আপনারা একটি কথা বলেন যে আল্ট্রাসোনোগ্রাম গাইডেড এফএনএসি বা বায়োপসি, আসলে এই যে এফএনএসি বা ওখান থেকে রস নিয়ে আসা, টিউমার থেকে নিয়ে আসার জন্য কেন আল্ট্রাসোনোগ্রামটা ব্যবহার করা হয়? আসলে দেখেন একটা গোল জিনিস, ধরুন সাপোজ ব্রেস্টের কথাই চিন্তা করেন, বা এটা একটা আকৃতি না, তো সেই জায়গাটায় যে টিউমারটা কোথায় আছে এটা যদি আমি ভালোভাবে দেখতে না পারি, না বুঝি, তাহলে ওই জায়গা থেকে ঠিক এক্স্যাক্ট মানে ওই জায়গা থেকেই টিস্যুগুলো নিতে হবে। সুতরাং ওই জিনিসটা যদি আমি দেখে ওই জায়গা থেকে টিস্যুগুলো নিই তাহলে সবচেয়ে পারফেক্ট হলো। তো সেটার কোষগুলো নেওয়া, তাহলে সেটার জন্য আল্ট্রাসোনোগ্রাফিটা দরকার, সেজন্যই সোনো গাইডেড বায়োপসি, সোনো গাইডেড এফএনএসি এই জন্যই করা হয়। আচ্ছা, আবার আমরা তো অনেক সময় দেখি যে বুকে মানে ফুসফুসে পানি জমে গিয়েছে, সেখানেও আল্ট্রাসোনোগ্রাম করে
একটা সুই ঢোকানো হয়, জি, জি, জি। এটার বিষয়টা কি? এটার বিষয়টা এটাও তাই একই, কিন্তু আমি যখন দেখে কোনো জিনিস পরিষ্কার আমার কাছে, তখন দেখে কাজটা করি, সেটা হচ্ছে আমার জন্য সুবিধাজনক। তাহলে আমি যদি পানি বের করি, কতটুকু পানি আছে সেটা প্রথমে দেখলাম, তারপর হচ্ছে গিয়ে আস্তে আস্তে করে কতটুকু পানি বের করছি, নির্দিষ্ট পরিমাণ পানি বের করতে হবে, একবারে অনেকগুলো পানি বের করা যাবে না, তাহলেও কিন্তু ঝুঁকি থেকে যায়। আপনি আগে বলেছিলেন যেখানে বুকে বাতাস বেশি থাকে এবং হাড় বেশি আছে, এ কারণে বুকে আল্ট্রাসোনোগ্রাম দিয়ে কম তথ্য পাওয়া যায়, কিন্তু পানি জমে গেলে কি আল্ট্রাসোনোগ্রামের ছবিটা ভালো আসে? পানিটা কিন্তু এত পরিষ্কার, এটা একটা খুব ভালো উইন্ডো তৈরি করে। তার মানে হচ্ছে যে খুব বড় এমন একটা জায়গা, পানি আল্ট্রাসোনোগ্রামে কালো দেখা যায় এবং একটা বড় উইন্ডো তৈরি করে যেটা দিয়ে খুব পরিষ্কারভাবে দেখা যায়, সুতরাং পানিটা দেখা খুবই সহজ। আচ্ছা, এই কারণেই কি মূত্রথলির আল্ট্রাসোনোগ্রামের আগে আপনারা তাকে ভরপেট পানি খাইয়ে নেন? মেয়েদের নিচের অর্গানগুলো যেরকম জরায়ু, ডিম্বাশয়, এগুলো দেখার জন্য, ছেলেদের প্রস্টেট, এগুলো দেখার জন্য অবশ্যই অনেক পরিমাণ পানি খেতে হয় এবং ইউরিনের প্রেশারটা বেশি থাকতে হয় যাতে সুন্দরভাবে দেখা যায়। অর্থাৎ পানির বিপরীতে এটা ছবিটা আসবে। জি জি জি, ছবিটা আসে এবং এটা পরিষ্কারভাবে দেখা যায় তখন। আচ্ছা, এর বাইরে আল্ট্রাসোনোগ্রামের আর কোন ব্যবহারটার উপর আপনি গুরুত্ব দেবেন? আসলে আল্ট্রাসোনোগ্রামের ব্যবহার একদম নবজাতক শিশু থেকে শুরু করে মৃত্যুর আগ পর্যন্ত। আচ্ছা, আপনি তো নবজাতক শিশু বললেন, আমরা এখন দেখি যে একটি গর্ভবতী মায়ের পেটের বাচ্চাটির কোনো বিকলাঙ্গতা রয়েছে কিনা, সেটাও তো আল্ট্রাসোনোগ্রাম করে। অবশ্যই। সেটা কিভাবে? আপনি গর্ভবতী মা, উনি কি গর্ভবতী কিনা এটা কনফার্ম হওয়া থেকে শুরু হয়ে যায় আমাদের আল্ট্রাসোনোগ্রামের কাজটা। তো এটা তখন আমরা কনফার্ম হই, আর আস্তে আস্তে তো ভ্রূণটা বড় হতে থাকে, সেটা আমরা ফলো আপে রাখি এবং প্রথম 3 মাসের মধ্যে কোনো ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটি, অর্থাৎ থাকে না যে আমাদের বংশগত ক্রোমোজোম যেটাকে বলি, সেই ত্রুটিগুলো থাকলেও কিন্তু প্রথম 3 মাসের মধ্যে দেখা সম্ভব হয়। যেমন ধরুন একটা গর্ভস্থ শিশুর একটি অস্বাভাবিকতার কারণে মাথাটা বড় হয়ে গেল বা ছোট হয়ে গেছে মায়ের পেটের ভেতরে, এটা কি আপনারা বুঝতে পারেন? হ্যাঁ, এটা দেখা সম্ভব, এটা বোঝা সম্ভব। মানে একটা নির্দিষ্ট টাইমে দেখা গেল যে কত সপ্তাহ হয়, মানে মাথার সাইজটা কত হবে, সেটা মিনিমাম একটা সাইজ থাকে। তো সেই সাইজটা যখন আমরা মাপি এবং সেটাকে একটা গ্রাফিক আকারে ফেলানো হয়, তখন এই যে মাথার সাইজটা, এটাকে বলা হয় বাইপ্যারাইটাল ডায়ামিটার, অর্থাৎ এই যে ডায়ামিটারের মাপটা নেওয়া হয়, তো ওটা যখন গ্রাফিকের সাইজে ফেলানো হয় তখন দেখা যাচ্ছে যে যদি অনেক বড় হয়ে যায় তাহলে তো সেটা গ্রাফের বাইরে চলে গেল, আবার যদি ছোট হয় অর্থাৎ তাহলে গ্রাফের আবার নিচের দিকে চলে গেল। তো সেটা দেখেই বোঝা যায় যে এটা ছোট কি বড়। আর এমনিতেই মাথার মধ্যে পানি জমা হতে পারে, অ্যাবনর্মাল কোনো গ্রোথ থাকতে পারে, এগুলো সবই কিন্তু দেখা সম্ভব, একদম পরিষ্কার আয়নার মতো দেখা যায় আল্ট্রাসোনোগ্রাফিতে। একটা জনপ্রিয় প্রশ্ন, জি, গর্ভের শিশুটির কোন লিঙ্গের, মেয়ে না ছেলে, এটি জানার জন্য হুবু বাবা মায়ের অসীম আগ্রহ থাকে, কিন্তু আপনারা সেটি বলেন না। প্রথম প্রশ্ন, আল্ট্রাসোনোগ্রাম দ্বারা কি এই লিঙ্গ বোঝা যায় কিনা? যদি যে থাকে তাহলে কেন বলেন না? এইটা একটা খুব কঠিন একটা কোশ্চেন। আল্ট্রাসোনোগ্রাফির মাধ্যমে যদি যখন সব কিছু দেখা যাচ্ছে তাহলে এটা কেন দেখা যাবে না? অবশ্যই এটা দেখা যায়, কিন্তু এটা আসলে কখনোই বলা যাবে না। আর এটা আসলে আইনগতভাবে দণ্ডনীয়, এবং শুধু তাই নয়, এবং অনেক সময় অনেকে কিন্তু যখন কন্যা সন্তানকে তারা চাচ্ছেন না, তখন কিন্তু তাদের মনের মধ্যে থাকে যে এই সন্তানটাকে আমরা ধ্বংস করে ফেলি। একটা আগত প্রজন্ম, একটা জীবিত শিশু, তাকে ধ্বংস করা কখনোই এটা মানে উচিত না। সুতরাং এই কথাগুলো কোনো ডক্টরই কখনো বলবেন না, আমি বলবো না, এবং কোনোদিনও যেন কোনো সোনোলজিস্ট কখনো না বলেন। এটা ইন্টারন্যাশনালি নিষেধ করা আছে। আচ্ছা, ধরুন কোনো একজন সোনোলজিস্ট বললেন, বলার পরে রোগী বা অন্য কারো অধিকার থাকে সেই সোনোলজিস্টের বিরুদ্ধে মামলা বা আইনত? হ্যাঁ, আমাদের বাংলাদেশের পরিবেশে সেই আইনটা আছে এবং সারা বিশ্বে এরকম কিছু আছে। এই অবশ্যই এটা বলা যাবে না এবং কোনো অবস্থাতেই না। অর্থাৎ গর্ভস্থ শিশুর লিঙ্গ পরিচয় জানতেও চাওয়া যাবে না। হ্যাঁ, যে কেউ জানতে চাইলে ডক্টর কিন্তু তার বিরুদ্ধে অ্যালিগেশন নিতে পারেন। ডক্টরকে যদি প্রেশার ক্রিয়েট করা হয়, ডাক্তার তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে পারে। এটা উভয় পক্ষেরই কিন্তু এই ইয়াটা আছে। অর্থাৎ ডাক্তার বললে ডাক্তারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা, আর যদি গর্ভবতী মা বা তার সাথে কেউ জোর করে তখনও তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা। জিজ্ঞেস করেন বা জোর করেন, এগুলো কখনোই করা যাবে না। আসলে আমরা যখন আল্ট্রাসোনোগ্রাফি মেশিনটা না ছিল,
আমাদের আগে বা আমাদের যে প্রজন্মগুলো ছিল তখনও তো ছেলে সন্তান বা মেয়ে সন্তান হয়েছে, আর এটার উপরে কারো কোনো হাত নেই। সুতরাং এই জিনিসগুলো নিয়ে আমরা বাড়াবাড়ি করব না। তবে কিছু সময় থাকে যে মানে কিছু অ্যাবনর্মালিটিস থাকে, অ্যাবনর্মালিটিসগুলো হয়তো অন্যভাবে বলা যেতে পারে, অস্বাভাবিকতা অন্যভাবে বলা যেতে পারে, বাট এইভাবে না যে একদম মানে জানতে হবে যে এটা আসলে টেলিভিশন সেটের সামনে বলতে হবে, এটা আমি আশা করিনি। কিন্তু আসলে সবাই জানুক যে আমরা ছেলে বা মেয়ে এটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে যে গর্ভস্থ বাচ্চাটা মানে যে মানে যে আসছে যে পৃথিবীতে আগত প্রজন্ম সে সুস্থ কিনা, এটাই আমাদের জানাটা সবচেয়ে জরুরি। অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আবারও সময় হলো ছোট্ট একটা বিরতি নেওয়ার, সঙ্গেই থাকুন। আবারও আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি সুপ্রিয় দর্শক, নেক্সাস টেলিভিশনের কেমন আছেন অনুষ্ঠানে ক্যান্সার নির্ণয়ে আল্ট্রাসোনোগ্রামের ভূমিকা এই শীর্ষক আলোচনায়, এবং ডক্টর মমতাজ রহমান আপনাকেও আবারও সুস্বাগত জানাচ্ছি। আপনাকেও। ডক্টর রহমান, আমরা জানি নারী এবং পুরুষ উভয়েরই ক্যান্সার হয়, তো ছেলেদের কোন ক্যান্সারটা বেশি, আপনি তো ক্যান্সার হাসপাতালে কাজ করেন, কোন ক্যান্সারগুলো বেশি পান এবং সেগুলোর সাথে আল্ট্রাসোনোগ্রামের সম্পর্কটা কেমন? খুব সুন্দর একটা প্রশ্ন। আসলে আমি ল্যাবেট ক্যান্সার হসপিটালে যেহেতু কাজ করি, প্রতিদিনই আমি অনেক ক্যান্সারের পেশেন্ট দেখি। তো সবচেয়ে বলবো যে ছেলেদের বেলায় যেটা হয় যে লাং ক্যান্সারটা বেশি দেখা যায়, ফুসফুসের ক্যান্সার। আর যেহেতু আসলে আমাদের বাংলাদেশের পরিবেশে এখন হয়তো মানে স্মোকিংটা মানে ধূমপান যেটা বলছি আমরা, এটা কমেছে, বাট আগে তো ছিল। তো সেই কারণের জন্য লাং ক্যান্সারের প্রবণতাটা অনেক বেশি থাকে, ফুসফুসের ক্যান্সার এবং মুখগহ্বর বা আপনার বোকাল কর্ডের পর্দা বা এই ধরনের ক্যান্সার বেশি দেখা যায়। এবং প্রস্টেট ক্যান্সার এটা একটা বড় জায়গা, যেরকম সাইলেন্টভাবে বড় হতে থাকে। তো সাইলেন্টভাবে মানে একটু বুঝিয়ে বলুন তো, প্রস্টেট ক্যান্সারের কোনো লক্ষণ থাকে না? আসলে লক্ষণ থাকে, কিছু কিছু জায়গায় মানুষ ইগনোর করে প্রথম থেকে, কারণ এটা তো আস্তে আস্তে বড় হয়, সুতরাং সমস্যাগুলো আস্তে আস্তে বাড়তে থাকে। যেরকম ইউরিন পাস করার প্রবলেমটা বেশি থাকে, পেইন, এই জিনিসগুলো একটু কম থাকে আর কি। তো যার কারণে ওনারা অতটা গুরুত্ব দেন না। বাট এই জিনিসগুলো যখন হচ্ছে যে বড় হয় তখন ব্লাড টেস্ট করতে হয়, আলট্রাসোনোগ্রাফি করে তখন সেটা দেখা যায় যে সেখানে কোনো গ্রোথ হয়েছে। তো সেটা যদি সত্যি সত্যি দ্রুত বড় হতে থাকে, তো এমনিতেই নর্মালি একটা নির্দিষ্ট বয়সের পরে গিয়ে প্রস্টেটটা বড় হতে থাকে, কিন্তু সেই বড় হওয়ার একটা নির্দিষ্ট মাত্রা আছে, আস্তে আস্তে করে বড় হয়। বাট হঠাৎ করে যদি খুব তাড়াতাড়ি বড় হয়ে যায় তখন সেই জিনিসগুলোকে আমাদেরকে ভালোভাবে দেখতে হয়। একই সঙ্গে আমাদের পিএসএ অ্যান্টিজেন বলা হয়, প্রোস্টেটিক স্পেসিফিক অ্যান্টিজেন, সেটার লেভেল মাত্রাটা দেখতে হয়, আর হচ্ছে যে প্রোস্টেটের আল্ট্রাসোনোগ্রামটা করে দেখতে হয়। আচ্ছা, একটি বিষয় আপনি বললেন, প্রোস্টেটের ক্যান্সারে ব্যথা হয় না, জরায়ু মুখের ক্যান্সার অথবা জরায়ুর শরীরের ক্যান্সার অথবা ডিম্বাশয়ের ক্যান্সার, এগুলোতে কি ব্যথা হয়? আসলে ক্যান্সারে খুবই কম পেশেন্ট দেখেছি যে তাদের কমপ্লিকেশন না হলে ব্যথা হয় না। যেরকম ব্রেস্ট ক্যান্সার পেশেন্ট বুঝেও না, অর্থাৎ কোনো ব্যথাবিহীন। হ্যাঁ, এই জিনিস সবচেয়ে বেশি কথা হচ্ছে সাইলেন্ট। এই সাইলেন্ট জিনিসটাই সবচেয়ে খারাপ, নীরব ঘাতক। ক্যান্সার হচ্ছে নীরব ঘাতক। তো যেরকম আমি ছেলেদের কথাগুলো বললাম, তো ছেলেদের স্টমাক ক্যান্সারও হয়, মানে পাকস্থলী যে ক্যান্সারটা, মেয়েদেরও হয়। তারপর হচ্ছে যে আপনার কোলন ক্যান্সার যেটা, সেটাও কিন্তু বেশ বড় একটা মানে পার্সেন্টেজ অলরেডি মানে আছে। আমরা রেগুলারই দেখছি যে জিনিসগুলো দেখি, সেটিকে আল্ট্রাসোনোগ্রামে বোঝা যায়। আসলে কোলন ক্যান্সারটা আল্ট্রাসোনোগ্রামের আগেই ওনারা কোলোনোস্কোপি করেই দেখতে পান, দেখে সেখান থেকে কোষ নিয়ে পরীক্ষা করেন। যখন অনেক বড় হয় বা ওখানে আশেপাশে যেরকম লসিকা গ্রন্থি আপনি বলেছেন, যখন লিম্ফ নোডসগুলো হয় তখন সেগুলো দেখা সম্ভব হয়। আর মেয়েদের বেলায় যেটা, যখন বর্তমান বাংলাদেশের পরিবেশে সবচেয়ে বেশি ভয়ানক হচ্ছে ব্রেস্ট ক্যান্সার। ব্রেস্ট ক্যান্সারটা 100 জনের মধ্যে 8 জন। তারপর জরায়ুর মুখের ক্যান্সার আপনার 100 জনের মধ্যে একটু বলুন, এটি ব্যথা থাকে না? না, এটাতেও ব্যথা। তাহলে একজন নারী সে কিভাবে বুঝবেন যে তার ব্রেস্ট ক্যান্সার? আসলে এই জন্যই বলা হয় সেলফ এক্সামিনেশন, নিজেকে নিজের পরীক্ষা করা। তো প্রত্যেক ভদ্র মহিলাকে একটা নির্দিষ্ট বয়সের পরে গিয়ে, বিশেষ করে আমরা 35 একটা এজ গ্রুপ ধরেছি, বাট আমি যে প্রতিদিন যে পেশেন্টগুলো দেখি তারা কিন্তু আরও অনেক নিচের পেশেন্ট, 23, 22, 25, 28, ইভেন যে দুগ্ধ
মানে যে শিশুটি দুগ্ধ পান করছে তার মা, অর্থাৎ হচ্ছে যে মানে যে মা ব্রেস্ট ফিডিং যে মাদার, তাদেরও কিন্তু এরকমভাবে ব্রেস্ট ক্যান্সার বেড়েই চলেছে। সুতরাং এটা কিন্তু বয়সের উপর নির্ভর করছে না। আচ্ছা, সেই ক্ষেত্রে কি আপনি সরকারের কাছে প্রস্তাব করবেন যে টেলিভিশনের মতো এরকম মিডিয়া যেগুলো মানুষের কাছে দ্রুত পৌঁছে যায়, সেখানে নিজে নিজে স্তন পরীক্ষার যে টেকনিকটি, এটি অন্তত দেখানো যায় কিনা? আসলে বিভিন্ন ক্যান্সার হসপিটালে কিন্তু এই যে ব্রেস্ট ক্যান্সার এক্সামিনেশনগুলো এগুলো কিন্তু মানে শেখানো হচ্ছে, প্লাস আপনার মানে মনিটরিংয়ের ব্যাপারগুলোও কিন্তু বোঝানো হচ্ছে। বিভিন্ন ক্যাম্প আছে, ইভেন আমরাও কিন্তু আমাদের ল্যাবেট ক্যান্সার হসপিটালে আমাদের বড় সেমিনার হয়। তারপর হচ্ছে যে এটা ডিজিটালাইজড যে সিস্টেমগুলো, আসলে তো শরীরটাকে তো ওভাবে দেখানো সম্ভব না, ছবি দিয়ে এগুলো দেখানো চলছে। এই জিনিসগুলো টেলিভিশনের মতো মিডিয়াতে যদি দেখানো হয় তাহলে লক্ষ লক্ষ মানুষ তো দেখতে পাবে। এখন হ্যাঁ, এটা তো অবশ্যই যত প্রচার করতে হবে তত সচেতনতা বাড়বে। শুধুমাত্র ব্রেস্টের বেলায় সেটা কিন্তু নয়, সব বেলায় কিন্তু আমার মনে হয় যে সচেতন, যেরকম অক্টোবর মাস জুড়েই আমরা পুরো ব্রেস্ট ক্যান্সার সচেতনতা নিয়েই আমরা কাজ করব সবাই মিলে, যারা অনকোলজিস্ট আছেন, আমরা সোনোলজিস্ট আছি, যারা ম্যামোগ্রাম করছে, মানে সবাই মিলেই কিন্তু আমাদের এই কাজগুলো হচ্ছে। এবং মানে আমাদের একটা স্পেশাল অ্যাপও তৈরি হয়েছে ল্যাবেট ক্যান্সার হসপিটালে, যে অ্যাপের মাধ্যমে আসলে মানে মানুষ সেই ইনফরমেশনগুলো পেতে পারে। তো আসলে যে জিনিসটা বলবো সেটা হচ্ছে যে শুধু মানে ব্রেস্ট ক্যান্সারের বেলায় নয়, প্রত্যেকটা ক্যান্সারের বেলায় মানুষকে সচেতনতা জরুরি। তো মহিলারা যেটা করতে পারেন সেটা হচ্ছে যে নিজেরা যখন গোসল করতে যান তখন কিন্তু একটু হাতে একটু সাবান মেখে নিজের মানে আন্ডার আর্মসগুলো চেক করে দেখলেন যে কোনো কিছু, হ্যাঁ, যেটা কোনো কিছু গ্রোথ বা কোনো একটা জিনিস বড় হয়েছে কিনা, মানে হয়তো দেখা যাচ্ছে যে ধরতে গেলে একটু শক্ত মতো মনে হচ্ছে, বা মহিলাদের যে স্তন সেখানে কোনো চাকার মতো মনে হচ্ছে কিনা আর কি, অথবা সেটা খুব তাড়াতাড়ি বড় হলো কিনা, সেই গ্রোথগুলো দেখার জন্য। তো যখনই এরকম কিছু পেয়ে যান যেটা বেশ শক্ত, মানে মুভ করছে না, অর্থাৎ নড়াচড়া করছে না, এবং সেটা তাড়াতাড়ি বড় হচ্ছে, সেটা তো আরো পরের ব্যাপার। কিন্তু নিয়মিত যে চেকআপ, সেই পরীক্ষাটা যদি ধরুন ছবির মাধ্যমে অথবা কোনো মডেলের মাধ্যমে দেখানো হয়, অবশ্যই সেটা তো খুবই ভালো হয়। আসলে স্বাস্থ্য সচেতনতামূলক জিনিসগুলোর জন্য কোনো বাধা নেই। একটা সুস্থ মানুষ অথবা একটা সুস্থ জাতি দিতে পারে, একটা বিশ্বের কাছে একটা উন্নত বিশ্ব জন্ম দিতে পারে। সুতরাং অবশ্যই আমরা চাইবো যে আমাদের দেশের প্রত্যেকটা মানুষ সুস্থ থাকুক এবং আমরা উন্নত বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াতে পারি আমাদের মেধা এবং মননশীলতা নিয়ে। আরেকটা বিষয় আবার বলুন, যদিও আপনি একবার বলেছেন, আমাদের নারীরা কত বছর বয়স থেকে তাদের স্তনের আল্ট্রাসোনোগ্রাম করবে আমরা ক্যান্সার থেকে মুক্ত থাকার জন্য? প্রথম কথা হচ্ছে যে আমরা বললাম যে সেলফ এক্সামিনেশন, মানে নিজের পরীক্ষাটা নিজে করা, এটি কত বছর সেটা তো সে উনি ধরেন 20 বছর থেকেও করতে পারে, এর আগেও করতে পারে, কিন্তু এক ম্যান্ডেটরি যেটা আর কি সেটা হচ্ছে 35 ইয়ার্স, 35 বছর থেকেই শুরু করে প্রতি বছরে একটা আল্ট্রাসোনোগ্রাম করা, একবার আল্ট্রাসোনোগ্রাম করাটা, আর প্রতি 2 বছর পর একটা ম্যামোগ্রাম করা। আচ্ছা, যদি কারো পরিবারে ধরুন মা, খালা বা এরকম ঘনিষ্ঠ কারো ব্রেস্ট ক্যান্সার বা স্তন ক্যান্সার থেকে থাকে, তাদের ক্ষেত্রে কি ভিন্ন কোনো কিছু? খুব সুন্দর একটা কোশ্চেন করেছেন। এই ব্রেস্ট ক্যান্সারের বেলাটা, এটা যে শুধু ব্রেস্ট ক্যান্সার না, অন্য ক্যান্সারের বেলায় কিন্তু ব্রেস্ট ক্যান্সারের সবচেয়ে বেশি, যেরকম এটা খুবই মানে ভয়ঙ্কর বলতে গেলে, যদি দেখা যায় যে মা অথবা খালা বা অর্থাৎ রক্তের ব্লাড রিলেটেড যে আছে ওনাদের কিন্তু হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। এটা আসলে মানে জন্মগত যে হিস্ট্রিটা, এই হিস্ট্রিটা অবশ্যই নিতে হয় জন্য, যে আমরা যখন লিখি যে ওনার মা ক্যান্সারে মারা গিয়েছেন বা বোন ক্যান্সার আক্রান্ত বা খালা বা এরকম যে ফার্স্ট ব্লাড বা সেকেন্ড ব্লাডের যে ইয়েগুলো, তাদের জন্য কিন্তু অনেক ঝুঁকিপূর্ণ। এমনও হয়েছে আমি জানি যে তারা 3 বোন, এক বোন ক্যান্সারে মারা গিয়েছে, 2 বোন এখনও ক্যান্সার সার্ভাইভাল, ক্যান্সার আক্রান্ত, 3টা বোনই 3 জনেরই একই অবস্থা। সুতরাং এরকম ঘটনা প্রত্যেক পরিবারেই কম বেশি ঘটছে। সেজন্য হিস্ট্রি নেওয়াটার বেলায় আমরা খুবই সতর্ক থাকব, কারণ এটা একটা জেনেটিক মিউটেশন হয় এবং এটা হরমোনাল ডিপেন্ডেন্ট, তারপর হচ্ছে ক্রোমোজোমাল যে ব্যাপারগুলো থেকে যায়, এই সমস্ত কিছু কিন্তু একসঙ্গে হয়। রেডিয়েশন, অবেসিটি,
তারপর ইন্টারনাল যে হরমোন থাকে মেয়েদের, যে সেই ইন্টারনাল হরমোনের যে একটা মানে বাল্ক থাকে, সেটা আরও যদি বাইরে থেকে যদি কোনো হরমোনাল কোনো ওষুধপত্র খায়, সেই জিনিসগুলো কিন্তু এই ব্রেস্ট ক্যান্সারের বেলায় একটা বড় ঝুঁকি। তো সেই জিনিসগুলো একটু ভিন্ন প্রসঙ্গে বলছি, ছেলেদেরও তো ব্রেস্ট ক্যান্সার হয়। হ্যাঁ, আচ্ছা, এটি আল্ট্রাসোনোগ্রাম থেকে বোঝা যায়? এটা আল্ট্রাসোনোগ্রামে দেখা সম্ভব। আপনি কি আপনার সোনোলজিস্ট হিসেবে পেয়েছেন? আমি পেয়েছি। আসলে সাধারণত যেটা হয় যে ইউনিল্যাটারাল, অর্থাৎ এক সাইডেই কিন্তু মানে দেখা যায় কি যে হঠাৎ করে উনি নিজেই দেখবেন যে হঠাৎ করে এক সাইডে একটু বড় হয়ে গেছে, একটু শক্ত হয়ে গিয়েছে, চাকার মতো হয়ে গেছে, তখনই ডক্টরসদের শরণাপন্ন হন। আচ্ছা, তখনও কি ছেলেদের স্তনের ক্যান্সারটি এটিও ব্যথাহীন থাকে? আসলে ক্যান্সার যে জিনিসটা সেটা আসলেই ব্যথাহীন, যদি না ওখানে ইনফেকশন বা অন্য কোনো কিছু আরও সাথে থাকে, যুক্ত থাকে, তখন হয় ব্যথাটা। নর্মালি কিন্তু ব্যথা থাকে না। তো ছেলেদের বেলায় এরকম। তো দেখা যাচ্ছে যে এক সাইডের তুলনায় আরেকটা সাইডের ব্রেস্টের সাইজটা বড় হয়ে গেল বা শক্ত হয়ে আছে, যেরকম করে খুব তাড়াতাড়ি বড় হচ্ছে, তখন কিন্তু আমরা আল্ট্রাসাউন্ড করে দেখি যে ওই জায়গাটার মধ্যে একটা টিউমার বা একটা গ্রোথ খুব মানে এলোমেলো বা অ্যাবনর্মাল যে গ্রোথটা আমরা বলি সেটা হচ্ছে। তো তখন ওইখান থেকে আবার কোর বায়োপসির মাধ্যমে টিস্যু নিয়ে পরীক্ষা করা হয়। আসলে আমি আপনাদেরকে আবারও বলতে চাইবো যে অনেকে কিন্তু না বুঝে বা বুঝে করেন, যেরকম এফএনএসি করতে বলেন। এফএনএসি একটা জিনিস আর কোর বায়োপসি আলাদা একটা জিনিস। মানে এফএনএসিতে খুব সামান্য সংখ্যক টিস্যু নেওয়া হয় এবং ওই জায়গা থেকে নেওয়া হলো কিনা এখানে পসিবিলিটিটা অনেক কম, মানে ক্যান্সার সেলগুলো পাওয়া কিন্তু খুব কম। বাট কোর বায়োপসিতে মোটা একটা নিডিল দিয়ে এবং 5 বার 6 বার করে বিভিন্ন জায়গা থেকে টিস্যুগুলো নেওয়া হয়, সেখান থেকে কিন্তু ক্যান্সারের সেল এক জায়গা থেকে পাওয়াই যাবে, মানে পাওয়ার পসিবিলিটি অনেক বেশি। সেজন্য এফএনএসিটা আসলে খুব বেশি কাজে লাগে না, কোর বায়োপসিটাই বেশি কাজে লাগে ক্যান্সার ডিটেকশনের। এই যে কোর বায়োপসি, এটা কি আপনারা করবেন নাকি সার্জনরা করবেন? আসলে কোর বায়োপসি ব্যাপারটা এটা ইন্টারভেনশনাল, আমরা সোনোলজিস্টরা আমরাও করতে পারি, অর্থাৎ ইন্টারভেনশনাল রেডিওলজিস্ট এরা তারাও করতে পারেন, অথবা যে ক্যান্সার সার্জন উনিও করতে পারেন। এটা অভিজ্ঞতার ব্যাপার। আচ্ছা, যে ঠিক মতো যাতে টিস্যুগুলো আনতে পারেন, তো যেরকম হিস্টোপ্যাথোলজিস্ট উনিও করতে পারেন। তার মানে এটি নিয়ে নির্ধারিত কোনো বিষয় নাই। সুতরাং আচ্ছা, আমরা আলোচনার একেবারে শেষ পর্যায়ে আমাদের দর্শকদের জন্য আপনি 1 মিনিটে আল্ট্রাসোনোগ্রাম করার উপকারিতাটা নিয়ে একটু বলুন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসলে আমি আপনাদের সঙ্গে এসেছি আপনাদের ভয় পাওয়ার জন্য নয়। আমি ডক্টর কনসালটেন্ট হলেও আমি আপনাদের বন্ধু, আপনাদের পাশে থাকতে চাই। আপনারা যে কোনো সময় যখনই মনে করবেন যে আপনাদের কোনো অসুবিধা হচ্ছে, আপনারা নিজেরাই চলে আসবেন আল্ট্রাসোনোগ্রাম করতে। আসলে আল্ট্রাসোনোগ্রাম করার জন্য কোনো পুরো প্রস্তুতি কিছু দরকার আছে, কিন্তু কোনো ভয় নেই, শরীরে কোনো ক্ষতি নেই। এবং আমরা চাইবো যে বন্ধু হয়ে পাশে থেকে আমরা যদি কোনোভাবেই রোগ নির্ণয়টা করতে পারি, অথবা আপনারা যদি আগে থেকেই ডিটেকশন করা সম্ভব হয়, তাহলে কিন্তু চিকিৎসাটা খুব দ্রুত হয় এবং মানুষের জীবনের মানে আয়ুষ্কালটা অনেকখানি বেড়ে যায়, নির্ঝঞ্ঝাট থাকে। সুতরাং আমরা অবশ্যই একটা ক্যান্সার একটা পরিবারের জন্য, একটা সমাজের জন্য, একটা জাতির জন্য একটা আসলে কার্স, যেটা আসলে আমরা বলবো যে একটা অনেক অভিশাপ, একটা ভয়াবহ। সুতরাং আমরা কোনোদিনই চাইবো না যে আমরা মানুষ যারা। আপনাকে একটা ছোট্ট শেষ প্রশ্ন করবো, সংক্ষেপে উত্তর দেবেন। সেটা হচ্ছে, আমাদের দেশে যারা আল্ট্রাসোনোগ্রাম করে বা সোনোলজিস্ট, তাদের উচ্চতর ট্রেনিংয়ের জন্য, প্রশিক্ষণের জন্য দেশের বাইরে যাওয়ার দরকার আছে কিনা? আসলে শেখার কোনো শেষ নেই। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে দরকার লাগলে বাইরে যেতে হবে। অনেক ধন্যবাদ আপনাকে। সুপ্রিয় দর্শক, যেমনটি আমাদের ডক্টর মমতাজ রহমান বললেন, আল্ট্রাসোনোগ্রাম এমন একটি পরীক্ষা যার দ্বারা শরীরের ন্যূনতম কোনো ক্ষতি হয় না, এবং যদি আমরা চিকিৎসকের পরামর্শ মেনে আল্ট্রাসোনোগ্রামটা করতে পারি, তাহলে অনেকগুলো ক্যান্সার একেবারে শুরুতেই আমরা নির্ণয় করতে পারি। এবং আপনারা জানেন, যত ক্যান্সার মানুষের হয় তার 3 ভাগের 1 ভাগ হচ্ছে চিকিৎসার দ্বারা একেবারে ভালো হয়ে যায়। 3 ভাগের আরেক ভাগ হচ্ছে চিকিৎসার মাধ্যমে দীর্ঘ জীবন লাভ করা যায়। কেবলমাত্র 3 ভাগের 1 ভাগ ক্যান্সার হচ্ছে যেটি আমাদের জীবনে অভিশাপের মতো জীবনকে দুর্বিষহ করে তোলে। অতএব আল্ট্রাসোনোগ্রাম করা বা চিকিৎসকের পরামর্শ মেনে যদি আপনারা
আমরা ঠিকমতো এই সোনোগ্রাম পরীক্ষাটি করি, তাহলে কিন্তু আমরা ভালো থাকতে পারবো। আপনাদের সুস্বাস্থ্য কামনা করছি, ভালো থাকুন, শুভকামনা রইল।